তো চলো ফাইনালি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার টাইম চলে এসছে। আর প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা করেছে আর মণ্ডল। তো লিখেছে যে দাদা তোমার কি মনে হয় যে রোমান রেন্স জন সিনা ফিউচারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে? তো হ্যাঁ, আমার ডেফিনেটলি মনে হয় জন সিনার তো এবছরেতেই হয়ে যাওয়ার চান্স অনেক বেশি আছে, কারণ এটাই হচ্ছে লাস্ট টাইম। আর তাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো হতেই হবে, তো চান্স তো অনেক বেশি রয়েছে। আর রোমান রেন্সও ফিউচারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো হয়েই যাবে। এখন না হলেও এখন একটু চান্স কম লাগছে, কারণ এত লম্বা টাইটেল রেন সে অলরেডি দিয়ে এসেছে। আর এখনই তাকে চ্যাম্পিয়ন বানাবে বলে তো মনে হচ্ছে না। আপাতত রকের ঝামেলাটা মিটুক, রকের সাথে তার ম্যাচটা যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন রোমান রেন্স ফ্রিভাবে কাজ করতে পারবে না। আর তাছাড়া রোমান রেন্সের তো একটা ফেস হিসাবে একটা চ্যাম্পিয়নশিপ রানও বাকি রয়েছে, আর সেটা তো আমরা দেখতেই পাবো। এতদিন তো শুধুমাত্র হিল হিসাবে একটা গ্রেট টাইটেল রেন দেখতে পেলাম, আর এবার আমাদের একটা ফেস রোমান রেন্সের টাইটেল রেনের দেখার দরকার আছে। তো সেটাও মনে হচ্ছে আমরা আর 2-3 বছরের মধ্যে দেখতে পেয়েই যাব। এরপরে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে আলা মিনাব ভাই। তিনি বলেছেন যে এখানে ভাই AEW রিভিউ ভিডিও দেন না কেন? আর আমি রিপ্লাই দিয়েছি যে দেখো ভাই, এখন আর AEW ভিডিও কেউ দেখতে চায় না। তো হ্যাঁ, এককালে আমি AEW ভিডিও দিয়েছিলাম 1-2 সপ্তাহ, কিন্তু তেমন ভিউজ আসতো না, আর ফ্যান্সদের তেমন রিয়াকশনও পেতাম না। মানে কেউ দেখতেই চাইতো না। সাধারণত আমার ভিডিওতে যেমন ভিউজ আসে তার অর্ধেক ভিউজ আসছিল। তো যখন কেউ দেখতেই চায় না, তো আমি বেকার বানাতে যাবোই বা কেন? পরিশ্রমটা বৃথা যায় যখন দেখি যে কেউ দেখতে চাইছে না। আর তাছাড়া সে আমাকে মানে আমাদের এই ভাই রিপ্লাইও দিয়েছে যে আপনার একটা জিনিস ভালো লাগে, যে সেটা হলো যে আপনি কোনো রেসলিং কোম্পানিকে ছোট করে দেখেন না। অনেক ইউটিউবার রয়েছে AEWর ব্যাপারে খারাপ কথা বলে। তো দেখো, কোনো রেসলিং কোম্পানি ছোট নয়, শুধুমাত্র স্ট্র্যাটেজিতে একটু গড়বড় থাকে। WWE স্ট্র্যাটেজি খুব ভালো। WWE একটা অনেক পুরনো কোম্পানি, আর WWE জানে যে কীভাবে সব কিছু চালাতে হয়, তাই জন্য এত বেশি পপুলার। আর WWE রেসত বলতে গেলে এই ইন্ডাস্ট্রিতে সবথেকে বেস্ট কোম্পানি। তারপর TNA রয়েছে, TNAও অনেক উন্নতি করেছে। TNAতে JBL, স্যান্টিনো ম্যারেলা এরা রয়েছে, এরা TNAর অথরিটিতে রয়েছে। এরা খুব ভালো মতো বিজনেসটাকে বিল্ড করছে, ফ্যান ফলোয়িং ধীরে ধীরে বাড়ছে। AEWর গড়বড় হচ্ছে যে AEW যাকে পাচ্ছে তাকে কোম্পানিতে আগে ভরে নিচ্ছে, কিন্তু তাকে কীভাবে ইউজ করবে বুঝতে পারছে না। প্রথমে যখনই কোনো সুপারস্টারকে নিয়ে নিচ্ছে, তাকে প্রথম 1-2 সপ্তাহ তো দেখা যাচ্ছে, কিন্তু তারপরে তাকে আর দেখা যাচ্ছে না। আর টনি খান একটু গড়বড় করছে যে স্টোরি লাইনের উপর তেমন ফোকাস করছে না। আর তাছাড়া টনি খানের বিজনেস স্ট্র্যাটেজিতে অনেকটা গলদ রয়েছে। সে এটা বুঝতেই পারছে না যে ফ্যান্সরা কী দেখতে চায়, সেই জন্য একটু গড়বড় হচ্ছে। কিন্তু দেখতে গেলে AEWর কাছে টাকা অনেক রয়েছে, স্টারও তেমন ভালো রয়েছে, শুধুমাত্র স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, তাহলে কিন্তু AEWর পপুলারিটি দিন দিন বেড়ে যাবে। আর সেদিন বেশি দূরে থাকবে না যখন WWEর সাথে সাথে AEWকে একটা বড় রেসলিং কোম্পানি হিসাবে দেখা হবে। আর এরপরে রশিদুল মাহিন ভাই জিজ্ঞেস করেছে যে লিভ মর্গান কি 3 বছরের মধ্যে কোনো রয়্যাল রাম্বল জিতবে? তো হ্যাঁ, আমার মনে হয় লিভ মর্গানকে WWE রয়্যাল রাম্বল যেতে হবে, তাকে একজন বড় স্টার হিসাবে দেখা হয়। আর হয়তো দেখা গেল যে পরের যে রয়্যাল রাম্বলটা আছে, মানে 2026-এর রয়্যাল রাম্বল, সেটাই লিভ মর্গান জিতে গেল। আর এরপর রিয়াদ আরাফাত ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে দাদা তুমি একজনকে কমেন্টে রিপ্লাইতে দিয়ে বলেছিলে যে আমি একজন হিল ইউটিউবার, তো এটা কেন বলেছিলে? তো এটার পেছনে একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে দেখো, তোমরা যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তারা তো দেখেছো আমি মানে খুবই পোলাইটভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করি। একটা সময় আমি কী করতাম যে শুধুমাত্র রোমান রেন্সের ভালো দিকগুলোই বলতাম, কিন্তু রোমান রেন্সের খারাপ দিকগুলো বলতাম না, কারণ আমি জানি যে রোমান রেন্সের খারাপ দিকগুলো বললে আমার ওপরে অনেক কথা তো হবেই। আমি কারণ রেসলম্যানিয়ার টাইমে আমি এক কাজ প্রেডিকশন ভিডিও করেছিলাম, আর তখন আমি বলেছিলাম যে কোডি রোডস রোমান রেন্সকে হারিয়ে দেবে। আর তখন আমি বুঝতে পারি যে রোমানদের ফ্যানদের চিন্তাভাবনাটা কীরকম। তখন আমাকে প্রচণ্ড ব্যাকল্যাশ ফেস করতে হয়, গালাগালি প্রচণ্ড দেয়, আর কমেন্ট বক্স তো একদম ভরিয়ে দেয়। আমি সেই কমেন্টগুলোকে ডিলিট করে দিই। তো তখন আমি বুঝে গেছিলাম যে রোমানের এগেনস্টে যদি কোনো কথা বলি, সেটা যদি সত্যিও হয় বা মিথ্যে হয়, আমার তো পুরো ব্যান্ড বেজে যাবে। তো আমি শেষ পর্যন্ত আর সহ্য করতে না পারে ক্রাউন জুল যখন হয়, ক্রাউন জুলের টাইমে আমি রোমানের এগেনস্টে কিছু কথা বলি, যেগুলো দেখতে গেলে একদমই সত্যি। আমি ভুল কিছু বলিনি। যদি কেউ চায় তো আমাকে ভুল প্রমাণ করতে পারে লজিক দিয়ে, কিন্তু এখনও পর্যন্ত কেউ আমাকে সেরকম কোনো যুক্তি দিতে পারেনি, শুধুমাত্র গালাগালি দিয়েছে। তো তখন এটা হওয়ার পরেও আমি হার মানিনি। ক্রাউন জুল হয়ে যাওয়ার 1 মাস পরেও আমি ফ্যান্সদেরকে বোঝানোর চেষ্টা করেছি, দেখো রিয়ালিটি কোনটা। আর আমি কিন্তু ভুল কিছু বলছি না, কিন্তু রোমানের কিছু টক্সিক ফ্যান রয়েছে, তারা বোঝার তো নামই নেয় না। তবে হ্যাঁ, একটা কথা আমি অস্বীকার করবো না, কিছু কিছু ভালো ফ্যান রয়েছে যারা কিন্তু আমার কথা বুঝেছে। মাঝে মাঝে মেসেঞ্জারে আমাকে মেসেজও করে। সেটা হচ্ছে রোমানের একদম ডাই হার্ট ফ্যান, কিন্তু এরা পাশাপাশি একজন রেসলিং ফ্যান। এরা রিয়ালিটিটাকে বোঝে, আর এরা আমার কথাগুলো বুঝেছে। কিন্তু 90% বা বলতে পারো 95% কিছু ফ্যান্স রয়েছে যারা প্রচণ্ড টক্সিক, এদেরকে আমি বুঝি পারিনি, আর শেষ পর্যন্ত আমি হার মেনে নিই।
তো আমি এখন ঠিক করে নিয়েছি যে এদেরকে বুঝিয়ে লাভ নেই, আমি একজনকে বুঝাতে পারবো, দুজনকে বুঝাতে পারবো, ভাই কোটি কোটি লোককে তো বোঝানো সম্ভব নয়, আর এদের স্বভাব তো চেঞ্জ হবে না। তাই আমি তখন কী করলাম, ভাবলাম যে এক কাজ করি, আমি ততদিন ফেস ইউটিউবার হিসাবে বুঝাচ্ছেন, তো এক কাজ করি আমি হিল ইউটিউবার হয়ে যাই। তো হিল হলে লাভ কি, হিল হচ্ছে যে যে পছন্দ করলো করলো, না করলো না করলো, কিছু যায় আসে না, মানুষকে ট্রোল করতে থাকো, যে কথা বুঝলো তো ভালো, আর যে কথা বুঝলো না তাকে ট্রোল করতে থাকো। তো এই করতে করতে আমি রোমান ক্রাই বেবি এই টার্মটা ইউজ করা শুরু করি। সবাই আমাকে কোডি ক্রাই বেবি বলতো, আমি কোডিকে একটু সাপোর্ট করতাম বলে, কোডির ব্যাপারে প্রশংসা করতাম বলে। তো আমি ওটা থেকেই ভাবলাম যে ওরা আমাকে কোডি ক্রাই বেবি বলছে, কিন্তু দেখতে গেলে তো ওরাই সব থেকে বেশি কান্নাকাটি করছে, কারণ রোমান রেন্সের বুকিং তো 2024-এ খুবই খারাপ হয়েছে, সোলোর কাছে হেরে গেছে, কোডির কাছে হেরে গেছে, সেই জন্য তারা খুবই কান্নাকাটি করছে। তো আমি ভাবলাম যে কান্নাকাটি তো এরাই বেশি করে, এরাই লোককে ট্রোল করে, অন্য রেসলারদের ট্রোল করে, আর তারপরে এরাই দেখছি কান্নাকাটি বেশি করছে। তো আমি ভাবলাম যে এদেরকে আমি রোমান ক্রাই বেবিস বলে দিই। তো সেইটা বলার পর তো কিছু ফ্যান্স একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, যেটা দেখে আমার খুবই মজা লাগে, কারণ আমি তো হয়ে গেছি এখন হিল ইউটিউবার। আমি কী করবো, শুধুমাত্র রোমানদের মানে রোমানের যে সমস্ত ক্রাই বেবি রয়েছে তাদেরকে ট্রোল করেই মজা নেবো। আমি এদেরকে আর বোঝাতে যাবো না, এরা আমার কথা শুনে জ্বলছে, আর এরা যদি কিছু কমেন্ট করে আমি উল্টে এদেরকে এমন কিছু কমেন্ট করবো যেটা শুনে এরা আরও বেশি রেগে যায়। এটাই হচ্ছে একটা হিল ইউটিউবারের কাজ। তো আমি সেই জন্যই কমেন্ট করেছিলাম যে আমি একজন হিল ইউটিউবার। তো তারপরে সেই ভাই আর কোনো রিপ্লাই করেনি, কারণ সেই ভাইও বুঝে গেছে যে ভাই একে বলে লাভ নেই। যেমনি আমি বুঝে গেছি যে রোমানের টক্সিক ফ্যানদের বুঝিয়ে লাভ নেই, তেমনি সেই ভাইও বুঝে গেছে যে না ভাই একে বুঝিয়ে লাভ নেই, এ তো শুনবে না কথা। তো সেই জন্য আমি বলেছি আমি একজন হিল ইউটিউবার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন। তো যখন আমার ফেস ক্যারেক্টারের দরকার পড়বে তখন আমি ফেস হিসাবে বুঝাবো, যখন আমার হিল ক্যারেক্টারের দরকার পড়বে তখন আমি হিল হয়ে যাব। আর তাছাড়া দেখতে গেলে রোমানের ফ্যান্সদের কাছে আমি তো একটা বড়সড় হিল হয়ে গেছি। আর এরপরে রবিউল ইসলাম রূপক ভাই বলেছে যে কোডি রোডসের হবে, কোডি রোডসের টাইটেল রেন আপনার কেমন লাগছে। তো দেখো আমি তো বলবো যে আমার খুব একটা খারাপও লাগছে না, খুব একটা ভালোও লাগছে না, মোটামুটি কাজ চালানোর মতো। তবে অনেকে বোরিং বলছে, এটার কারণ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ নিজেই ফ্যান্সদের অভ্যেসটা বিগড়ে রেখে দিয়েছে। কারণ এতদিন তো রোমান রেন্সের কাছে টাইটেল ছিল 4 বছর, আর রোমানের কাছে কী ছিল, ব্লাড লাইনের স্টোরি। দেখতে গেলে রোমানের টাইটেল রেন থেকে যদি ব্লাড লাইনের স্টোরি বাদ দিয়ে দাও, তাহলে রোমানের চ্যাম্পিয়নশিপ রেনটাও কিন্তু খুবই বোরিং। একই স্টোরি, কেউ না কেউ এসে চ্যালেঞ্জ করবে, তারপর রোমান ম্যাচ লড়বে, 9 মাসে 6 মাসে একটা চিটিং করে ম্যাচ জিতবে, ব্যাস এটাই হচ্ছে রোমানের স্ট্র্যাটেজি। তো সেটা দেখতে গেলে বোরিং, কিন্তু ইন্টারেস্টিং হয়ে ওঠে তখন যখন ব্লাড লাইনের স্টোরিতে টুইস্ট আসে। তো আমাদের অভ্যেসটা এমন হয়ে গেছে যে চ্যাম্পিয়নশিপ যেখানে থাকবে সেখানে ব্লাড লাইনের মতো তাগড়া স্টোরি দিতে হবে, তাহলেই আমাদের ভালো লাগবে, না হলে কিন্তু ভালো লাগবে না। কোডি রোডসের টাইটেল রেনে ব্লাড লাইনের স্টোরি আসবেই বা কোত্থেকে, কোডির তো এরকম জ্ঞাতি গোষ্ঠীতে এত লোক নেই যে সে নিজের ব্লাড লাইন বানাবে। আর তোমরা যারা অনেক টাইম ধরে ডাব্লিউডাব্লিউ দেখছো তারা একটা জিনিস নোটিস করবে যে এককালে কিন্তু জন সিনার টাইটেল রেনও এই কোডি রোডসের মতোই ছিল, কিন্তু তখন আমরা সেটাকে খুব ভালোভাবে এনজয় করতাম, কারণ তখন আমরা কেউই ব্লাড লাইনের স্টোরি দেখিনি, তাই ওটা আমাদের কাছে নতুন জিনিস, আমরা ওটার ব্যাপারে কিছু জানতাম না। আমরা জানতাম যে জন সিনার যে টাইটেল রেনটা চলছে এটাই খুব ভালো, এটাই আমরা এনজয় করছি। তো আমরা খুব ভালোভাবে এনজয় করতাম আর বলতাম যে জন সিনার টাইটেল রেনটা খুবই ভালো। আর কোডি রোডসের টাইটেল রেনটাও একদম সেরকমই যাচ্ছে, শুধুমাত্র আমরা এটা বোরিং এই জন্যই বলছি কারণ আমাদের অভ্যেসটাই খারাপ হয়ে গেছে, আমাদের সব জায়গায় ব্লাড লাইনের মতো তাগড়া স্টোরি চাই। তো তোমাদের দেখতে গেলে যে তোমরা যেরকমভাবে দেখবে সেরকম, তোমরা যদি সিম্পলভাবে দেখো তাহলে তোমাদের মনে হবে যে কোডি রোডসের টাইটেল লাইনটা একদম ঠিকঠাক আছে। আর তোমরা যদি হাই এক্সপেকটেশন রাখো, বড় সড়ো স্টোরি লাইনের এক্সপেকটেশন রাখো, তখন তোমাদের মনে হবে যে এটা তো ভাই বোরিং টাইটেল রেন। তো কোডির টাইটেল রেন কেমন এটা শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আর এরপরে আমাদের সোহেল ইঞ্জিনিয়ারিং ভাই কমেন্ট করেছে যে বেকি লিঞ্চ কি দ্য ম্যান ক্যারেক্টার নিয়ে রিটার্ন করবে নাকি বিগ টাইম বেস্ট নিয়ে আসবে, আর হিল নাকি ফেস। তো বেকি লিঞ্চ তো যেভাবে ডাব্লিউডাব্লিউ ছেড়ে গেছে, রিয়া রিপ্লির কাছে হারলো, তারপর লি মর্গান দুবার চিটিং করে হারিয়ে দিল, তারপরে বেকি লিঞ্চ ছেড়ে চলে গেল, মানে ব্রেক নিয়েছিল কিন্তু দেখানো হয়েছে যে ছেড়ে চলে গেছে। তো সেই হিসাবে দেখতে গেলে যে বেকি লিঞ্চের বদলা নেওয়ার কথা, আর বেকি লিঞ্চ হয়তো হিল হিসাবেই ফিরবে, কারণ রিয়া রিপ্লি তো ফেস হয়ে রয়েছে। তো এখানে মনে হচ্ছে দ্য ম্যান ক্যারেক্টার নিয়েই আসবে বা নতুন কোনো ক্যারেক্টারও ইন্ট্রোডিউস করতে পারে। আর দেখতে গেলে সিচুয়েশন এখন এমন হয়ে রয়েছে যে এখানে বেকি লিঞ্চ হিল হয়েও আসতে পারে বা ফেস হয়েও আসতে পারে। এখানে আমরা হয়তো এমনটা দেখতে পেলাম যে বেকি লিঞ্চ তার বস সেথ রলিন্স যেমন হিল সেরকম টাইপ হিল নয়, সেথ রলিন্সের যেরকম ক্যারেক্টার ওরকম একটা ক্যারেক্টার নিয়ে আসতে পারে, মানে তার যেটা ঠিক মনে হবে সে সেটাই করবে। এতে যায় আস না যে সে হিল সুপারস্টারের বিরুদ্ধে যাচ্ছে নাকি সে ফেস সুপারস্টারের বিরুদ্ধে যাচ্ছে। তো আমার কিছুটা এরকম মতামত। তারপর আমাদের হারুন ভাই লিখেছে আমার মনে হয় গান্থার ভার্সেস জন সিনা, কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টন,
এর ম্যাচ দেখবো রেসলম্যানিয়াতে। তো আমিও তো এই ম্যাচটাই দেখতে চাই। আমি তো কবে থেকে বলছি কোডি ভার্সেস র্যান্ডি অর্টন রেসলম্যানিয়া মেইন ইভেন্ট হোক, তাহলেই একমাত্র কোডি ভার্সেস হারার চান্স আছে। আর আমরা আমাদের ওয়াইফ আর র্যান্ডি অর্টনের সাথে ভালো কিছুতে দেখতে পাবো, সে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হবে। আর গান্তার ভার্সেস জন সিনা, এটা তো একটা ড্রিম ম্যাচ। আর আমার তো মনে হয় এই দুটো ম্যাচ যদি হয় তাহলেই একমাত্র টাইটেল চেঞ্জ হওয়ার একটা চান্স থাকতে পারে। নাহলে গান্তারের সামনে যদি অন্য কোনো অপোনেন্ট দাও তাহলে তো তাকে গান্তার ছাতু বানিয়ে দেবে আর টাইটেলটাও রিটার্ন করে নেবে, এমনটাই মনে হয়। আর কোডি রোডসের তো হারার চান্স খুবই কম, শুধুমাত্র কোনো বড় সড়ো স্টার যেমন র্যান্ডি অর্টন এরকম টাইপের স্টার হলেই হয়তো হারার একটা চান্স থাকতে পারে। কিন্তু এখন আপাতত যা নিউজ পাচ্ছি মনে তো হচ্ছে এই দুটোর মধ্যে কোনোটাই দেখতে পাবো না। এরপরে আমাদের মোহাম্মদ হৃদয় মিয়া প্রশ্ন করেছে, আমার একটা প্রশ্ন, কোনো রেসলার যদি ইনজুরি থাকা অবস্থায় চুক্তি শেষ হলে যতদিন ইনজুরি ছিল ততদিন না পূরণ করে কি চুক্তি শেষ করে অন্য কোম্পানিতে জয়েন হতে পারে? তো দেখো, এটা রেসলারের ওপর না, এটা কোম্পানির ওপর। কোম্পানি যদি কোনো রেসলারকে ছাড় দিতে চায় তাহলে দিতে পারে, আবার যদি ছাড় না দিতে চায় তাহলে দিতে নাও পারে। যেমন রিসেন্ট টাইমে দেখলাম যে সিএম পাঙ্ক ইনজয়ার্ড ছিল, তো সিএম পাঙ্ক যে ইনজুরির টাইমটা ছিল সেইটা কিন্তু সিএম পাঙ্কের নতুন যে কন্ট্রাক্টটা হচ্ছে তাতে অ্যাড করা হয়নি, ডাব্লিউডাব্লিউ এটা তাকে ছাড় দিয়েছে। কিন্তু ডাব্লিউডাব্লিউ যদি চাইতো তাহলে সিএম পাঙ্কে কিন্তু ওই যে যতদিন ইনজয়ার্ড ছিল সেই টাইমটাও অ্যাড করে দিতে পারতো মানে নতুন পুরনো কন্ট্রাক্টের সাথে। তো এটা সম্পূর্ণ কোম্পানির ব্যাপার যে কোম্পানি তাদের কোন স্টারকে ছাড় দেবে, কোন স্টারকে ছাড় দেবে না। কোম্পানি চাইলে যাকে খুশি ছাড় দিতে পারে, আবার যাকে খুশি আটকেও রাখতে পারে তার ইনজুরির টাইমটা পূরণ করানোর জন্য। আর এরপর প্রশ্ন করেছে রক রিডারিটি তো লাগছে, বুঝতে পারছি না কী নাম এটা। তো তুমি প্রতি ভিডিওর ইন্ট্রোতে যে ছবিটা দেখাও তাতে রোমানকে ছোট করে শো করছো কেন? রোমান তো কোনো ছোট রেসলার নয়, আসলে তুমি ইচ্ছা করে রোমানের ফ্যানদের রাগান্বিত করার চেষ্টা করছো। খুব ভালো কথা। তো দেখো ভাই, আমি তোমাকে দুইভাবে প্রশ্নের অ্যান্সার দেবো। প্রথমে তো আমি তোমাকে একজন ফেস সুপারস্টারের মতো অ্যান্সার দেবো, আর তারপর তোমাকে আমি একজন হিল ইউটিউবারের মতো অ্যান্সারটা দেবো। তো প্রথমে ফেসটা শুনে নাও, কারণ হিল ইউটিউবারের মতো অ্যান্সার শোনার পর তোমার আর আমার ভিডিও দেখতে ইচ্ছা করবে না, কারণ তুমি তো দেখছি রোমান ক্রাই বেবি। তো আমার আগের যে পুরনো ইন্ট্রোটা ছিল সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি রোমান রেন্সকে কত বড় জায়গা দিয়েছি, কারণ রোমান রেন্স তখন কোম্পানির ফেস ছিল। সে ডবল চ্যাম্পিয়নশিপ জিতেছিল, আর আমি সেই রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়নশিপ জেতার ফটোটাই এখানে লাগিয়েছি। সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমার ফেভারিট ব্রক লেসনারকে হারিয়ে এই মোমেন্টটা আসে একদম ঠিক তার পরের মুহূর্তের ফটো। তো এখানে আমি রোমান রেন্সকে বড়োভাবে দিয়েছি। তো তখন তো ভাই কেউ কিছু কোনো আপত্তি করনি। আর তারপর দেখতে পাচ্ছি যেখানে আমি কোডি রোডস, র্যান্ডি অর্টন, তারপরে আন্ডারটেকার, জন সিনা এদেরকে এত ছোট করে দেখেছি। তো এদের ফ্যান্সরা তো আমাকে কখনো বলেনি যে এখানে জন সিনাকে এত ছোট করে দেখানো হচ্ছে কেন, কোডিকে এত ছোট করে দেখানো হচ্ছে কেন, বা আন্ডারটেকারকে এত ছোট করে দেখানো হচ্ছে কেন। আর তাছাড়া দেখতে গেলে আমার যে ইউটিউবের যে ব্যানারটা রয়েছে সেখানেও দেখতে পাচ্ছ যে রোমান রেন্সকে আমি একদম মাঝখানে রেখেছি দুখানা চ্যাম্পিয়নশিপ নিয়ে, আর বা আশেপাশে বাকি রেসলারদের রয়েছে ছোটোখাটো করে। তো তখন কোম্পানির ফেস ছিল রোমান রেন্স, তাই আমি রোমান রেন্সকে রেখেছিলাম। আর এখন যেহেতু কোডি রোডস হচ্ছে কোম্পানির ফেস, তাই আমি কোডি রোডসকে সবথেকে বড় জায়গাটা দিয়েছি। আর রোমান রেন্সের 2024 সালটা কেমন গেছে তোমরা তো সকলে দেখেই নিয়েছো। আর তাছাড়া দেখতে গেলে আমার আগের যে ইন্ট্রোটা ছিল সেই ইন্ট্রোর তুলনায় এই ইন্ট্রোতে আমি আরও বেশি পরিমাণ সুপারস্টারকে ফিচার করেছি। তো সুপারস্টারের পরিমাণ যেহেতু বেড়েছে তাই জায়গা তো শর্ট পড়বেই। আর ভাই এখানে শুধু রোমান রেন্স নয়, এখানে কেভিন ওমেন্স, ড্রু ম্যাকিন্টার, সিএম পাঙ্ক, সেমাস এরাও অনেক কম জায়গা পেয়েছে। তো তাদের ফ্যান্সরা তো কখনো কিছু বলেনি, তো তোমার কেন এত আপত্তি হচ্ছে? আর তাছাড়া আমার এখনকার যে ইউটিউবের ব্যানারটা আছে এটাও দেখে নাও, কোডি রোডস যেহেতু ফেস তাই কোডিকেই আমি মাঝখানে রেখেছি, আর সাইডে বাকি সুপারস্টাররা রয়েছে। আর এটা জরুরি নয় যে তুমি রোমান রেন্সের ফ্যান্স বলে সবাইকে রোমান করতে হবে। রোমান ছাড়াও বাকি রেসলাররা রয়েছে, তোমার ফেভারিট রোমান রেন্স তো বাকিদের ফেভারিট রোমান রেন্স নাও হতে পারে। তো সব জায়গায় রোমান রেন্সকে রাখতে হবে। রোমান রেন্স ওয়ার্ল্ডের বেস্ট রেসলার, 1 নম্বর রেসলার, পপুলার রেসলার, রোমান এই রোমান ওই এইসব বলা বন্ধ করো। এইসব শুধুমাত্র টক্সিসিটি ছাড়া আর কিছু নয়। আমি রোমান রেন্সকে কম জায়গা দিয়েছি, রোমান রেন্সকে বেশি জায়গা দিয়েছি, রোমানের এগেনস্টে বলেছি, এইসব তো বেকারের কথা। যখন আমি রোমানের প্রশংসা করতাম তখন তো কেউ কিছু বলতো না। আমি তো এককালে এটাও বলেছি যে রোমান রেন্সের টাইটেল রেঞ্জটা খুবই বড় একটা জিনিস, আর রোমান কোম্পানির জন্য যেটা করেছে সেটা সত্যি অপরিহার্য। আমি তো এটা অস্বীকার করছি না, আমি সবার সামনে আমার ভিডিওতে বলেছি, কিন্তু তখন তো কেউ কোনো কথা বলেনি। যেই একটা কথা আমি রোমানের এগেনস্টে বলেছি ব্যাস সবাই চলে এলো আমার কমেন্ট বক্সে গালাগালি দিতে।
তো এটাই হচ্ছে তোমাদের রিয়ালিটি, রোমান ক্রাইবেবিসদের রিয়ালিটি। তো এটা হয়ে গেল আমার ফেস ক্যারেক্টার। এবার একটু হিল ক্যারেক্টার নিয়ে বোঝানো যাক। তো দেখো ভাই, তোমার যদি মনে হয় যে আমি রোমানকে ছোট করার জন্য, রোমানের ফ্যান্সদের রাগানোর জন্য এটা করেছি, তো হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটাই। তুমি হচ্ছে রোমান ক্রাই বেবিজ, আর রোমান ক্রাই বেবিজদের এটাই মানায়। তোমরা শুধুমাত্র কান্নাকাটি করতে পারো। রোমান যদি ম্যাচ জেতে তো খুবই ভালো, আর রোমান যদি ম্যাচ হেরে যায় তো ট্রিপল এইচ খারাপ, কোডি রোডস খারাপ, রাসেল এক্সপ্লেনার খারাপ। রাসেল এক্সপ্লেনার রোমানের এগেনস্টে কথা বলেছে, একে বয়কট করো, একে আনসাবস্ক্রাইব করে দাও, এদেরকে ট্রোল করো। কিন্তু সত্যি কথা বলতে না তো ট্রিপল এইচের কিছু যায় আসে, না কোডি রোডসের কিছু যায় আসে, আর না আমাদের কিছু যায় আসে। তো তোমরা শুধুমাত্র বাকি রেসলারদের যে সমস্ত ফ্যান্স রয়েছে তাদেরকে ক্রিটিসাইজ করতে পারবে। বাস্তব কথা হচ্ছে যে ট্রিপল এইচ আর কোডি রোডসের কারণে তোমাদের কথা পৌঁছাবেও না। আর আমিও এখন তোমাদেরকে পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছি। আর আমি একটা জিনিস বুঝে গেছি যে তোমরা ভালো ব্যবহারের যোগ্য না। আমি ভালো ব্যবহার তো তোমাদের সাথে করেছিলাম, কিন্তু তোমরা তার বদলে আমাকে কী দিলে? গালাগালি আর আলতু ফালতু কমেন্ট। আমি তো এছাড়া আর কিছুই পাইনি। তবে একটা জিনিস পজিটিভ আছে যে কিছু কিছু রোমানের ফ্যান্স হচ্ছে যারা সত্যি খুব ভালো, তাদের থেকে আমি ভালো রিয়াকশনও পেয়েছি। কিন্তু বেশিরভাগ টক্সিক ফ্যান, এরা হচ্ছে রেসলিং কমিউনিটি মানে রেসলিং ফ্যান্সদের নামে কলঙ্ক। রোমানের ফ্যান্সরা হচ্ছে সবথেকে বেশি টক্সিক। আমি এরকম টক্সিক ফ্যান বেস জীবনে দেখিনি। এরাই হচ্ছে রেসলিং কমিউনিটির পুরো কলঙ্ক। সত্যি কথা অ্যাকসেপ্ট করার তোমাদের ক্ষমতাই নেই। তোমরা হচ্ছে ছিঁচকা দুনে, তোমরা সবসময় কাঁদতে থাকো। আর তোমাদের যদি এটা মনে হয় যে আমি রোমানের এগেনস্টে যে কটা কথা বলেছি সেগুলো ভুল, তাহলে আমাকে ভুল প্রমাণ করে দেখাও। আর বলে রাখি যে লজিক দিয়ে প্রমাণ করবে, আলতু ফালতুভাবে প্রমাণ করবে না। কারণ রোমানদের ফ্যানদের একটা অভ্যেস হচ্ছে যে তারা কিছু বোঝে না, কিচ্ছু না, শুধুমাত্র যা নয় তাই বলতে থাকে। লজিকের তো এটা কোনো ধারই ধারে না। এদের প্রধান উদ্দেশ্য হচ্ছে অন্যকে ছোট করা আর রোমানকে বড় করে দেখানো। এদিকে রোমানের কিছু থাক না থাক, রোমানই হচ্ছে বেস্ট এদের কাছে, কিন্তু সত্যিটা অন্য। এদের মধ্যে রোমান হচ্ছে ডাব্লিউডাব্লিউর 1 নম্বর রেসলার। ডাব্লিউডাব্লিউর যত কটা ফিল্ড রয়েছে সব কটা ফিল্ডে রোমান রেন্স 1 নম্বর। রেসলিং স্কিলের দিক দিয়েও 1 নম্বর, মাইক স্কিলের দিক দিয়ে 1 নম্বর। এছাড়া আর যত রকম ফিল্ড আছে সব দিক দিয়ে 1 নম্বর। রোমানের কিছু টক্সিক ফ্যানদের মতে আজকে ডাব্লিউডাব্লিউ যেখানে আছে সেটা রোমান রেন্সের জন্য। ডাব্লিউডাব্লিউকে রোমান রেন্স তার কাঁধে এত বছর ধরে বয়ে বেরিয়েছে, আর ডাব্লিউডাব্লিউ নাকি রোমানের জন্য পপুলার হয়েছে। রোমানই একমাত্র রেসলার যে পুরো বিশ্ব সেরা। আর বাকি যে সমস্ত রেসলাররা রয়েছে ডাব্লিউডাব্লিউতে, তারা ডাব্লিউডাব্লিউর হেডকোয়ার্টারের বাইরে ফুটপাতের উপর দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করতো। আর আমি এবার থেকে রোমানের যে সমস্ত টক্সিক ফ্যান রয়েছে, রোমান ক্রাই বেবিস রয়েছে, তাদের সাথে আমি এরকমভাবেই কথা বলবো, আর তাদেরকে এরকমভাবেই রিপ্লাই দেবো। কারণ একটা জিনিস আমি বুঝে গেছি যে ভাই, তোমরা ভালো কথার লোক তো নও। আমি এক সময় তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, বলতে পারো একজন ফেস হিসাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা ফেস রাসেল এক্সপ্লেনারকে ডিজার্ভই করো না। তোমাদের জন্য ওই হিল রাসেল এক্সপ্লেনারই ঠিক আছে। তবে যারা রেসলিং ফ্যান আছো, আমি সবসময় তোমাদের পাশে রয়েছি। আমি তোমাদের জন্য সবসময় ফেস রাসেল এক্সপ্লেনার। তো গাইস, কেমন লাগলো আমার হিল ক্যারেক্টার? আমি চাইলে আরও বেশি কিছু বলতে পারতাম, কিন্তু ভালো যে না থাক, অত বেশি বলার দরকার নেই। শুধুমাত্র এটা একটা ডেমো ছিল। তো এবার পরের প্রশ্নতে আসা যাক। এবারে প্রশ্নটা হচ্ছে যে আমি যে রয়্যাল রাম্বলের প্রেডিকশান ভিডিওটা বানিয়েছিলাম, তাতেই কমেন্ট এসছে যে রয়্যাল রাম্বলে কফি থাকবেই, লিখে রাখেন। আর তারপরে আমাদের মোহাম্মদ হৃদয় মিয়া এটা লিখেছে যে কফি রয়্যাল রাম্বলে, কফি আসবেই রয়্যাল রাম্বলে, কফির সাথে রয়্যাল রাম্বলের একটা আলাদা সম্পর্ক আছে। তো দেখো, দেখতে গেলে কফি কিংস্টনের তো একটা আলাদা সম্পর্ক আছে জানি, কিন্তু কফি কিংস্টনকে আমি কার জায়গায় রাখবো সেটা ভেবে পাচ্ছি না। ক্যারিয়ান ক্রস, লুড্রিক কাইজার, কার্মেল ওয়েজ, এদের মধ্যে কাউকে বাদ দিয়ে তো রাখাই যায়, কিন্তু কফি কিংস্টনকে আমি রাখতে পারছি না। তাছাড়া দেখতে গেলে আমি আরেকটা লিস্ট বানিয়েছি যেখানে আমি তাদেরকে রেখেছি যাদেরকে আমি রয়্যাল রাম্বল ম্যাচে রাখতে পারি না। লিস্ট দেখে তো আমিও অবাক হয়ে যাচ্ছি। মানে এমন এমন রেসলাররা বাদ পড়েছে দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। তো সেইটা নয় কোনো একটা নিউজ ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব যে কোন কোন রেসলার বাদ গেল আর আমি এত অবাক হচ্ছি কেন। আর কফি কিংস্টনের কথা বলি, ডাব্লিউডাব্লিউ হয়তো কফি কিংস্টনকে রাখতে পারে কোনো একটা রেসলারের জায়গায়। আমি তো রাখতে পারলাম না, মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ঠিক রেখে দেবে কোথাও না কোথাও। তারপরে এসকে জিসেন আবেন তাই বলেছে, দাদা ফিউচারে সেথ রলিন্সের স্টোরি লাইন কেমন হবে জানাবেন। তো দেখো, এখন আপাতত এমনটা মনে হচ্ছে যে সিএম পাঙ্কের সাথে স্টোরি লাইন কন্টিনিউ থাকবে। তবে রয়্যাল রাম্বলের পর হয়তো আমরা অন্য কোনো সিনও দেখতে পেতে পারি। তো যতদিন না রয়্যাল রাম্বল হচ্ছে কিছু পরিষ্কার করে বলা যাচ্ছে না। এরপরে আমাদের আলী ইব্রাহিম ভাই লিখেছে যে ভাই, রোমান রেন্স তো যেহেতু ট্রাইবাল চিফ হয়ে গেছে, তো রোমান রেন্স কি রকের ওপর অ্যাটাক করে আবার হিল টার্ন করলো, এরকম কি হতে পারে? আপনার কি মনে হয়? তো দেখো, অনেক কষ্টে তো রোমান রেন্সকে ফেস বানিয়েছে ডাব্লিউডাব্লিউ। রোমান রেন্সকে সেই 2014 সাল থেকে একজন ফেস হিসাবে স্ট্যাবলিশ করতে চাইছিল, কিন্তু আমরা সত্যিটা যদি জানি যে ডাব্লিউডাব্লিউ 2014 থেকে 20 সাল অবধি অনেক চেষ্টা করে, কিন্তু ফ্যান্সরা তাকে অ্যাকসেপ্ট করেনি। তাকে ওভারপুশ বলে আর বেকার রেসলার বলে। আর তার ফলে বাধ্য হয়ে 2020 সালে আবার তাকে হিল বানাতে হয়। আর এখন দেখতে গেলে প্রায় 10 বছর পর 2024 সালে এসে ফ্যান্সরা তাকে ফেস হিসাবে অ্যাকসেপ্ট করেছে। তো এত কষ্ট করে যখন ফেস বানিয়েছে, ফ্যান্সরা সাপোর্টও করছে,
কী দরকার আর হিল বানিয়ে, বরং ফেসই থাকুক, সেটাই বেশি ভালো হবে। আর আমার রেগুলার ভিডিওতে কমেন্ট করে আমাদের LV ইসলাম ভাই লিখেছে, তুমি রোমান ক্রাইবেবিসদের একদম পাত্তা দিও না। তো না ভাই, রোমান ক্রাইবেবিসদের আমি পাত্তা দিই না, আমি রোমান ক্রাইবেবিসদের রোস্ট করে দিই। তো কিছুক্ষণ আগেই দেখতে পেলে কি করলাম, আমি তো কমেন্ট বক্সে এর থেকেও বাজে বাজে মানে উল্টোপাল্টা কথা বলি, গালাগালি দিই না, কিন্তু যা বলার ভালো মতোই বলি। শুধুমাত্র ভিডিও বলে একটু চেপে চুপে কম বললাম আর কি। রোমানের ফ্যান্সরা তো আমাকে উল্টোপাল্টা গালাগালি দেয়, কিন্তু আমি তো যতটা পারি তাদেরকে ভালোভাবেই বোঝানোর চেষ্টা করি। কিন্তু এবার থেকে আমি আর রোমান ক্রাইবেবিসদের বোঝাতেও যাবো না আর পাত্তাও দেবো না, কারণ এর থেকে তো দিয়ালে মাথা ঠোকা অনেক বেশি ভালো। আর আমাদের এই ভাই আবার কমেন্ট করেছে যে তোমার গলা ঠিক আছে দাদা। তো হ্যাঁ, যারা জানো না তাদেরকে বলে দিই, আমার গলায় কিছুদিন আগে একটু ইনফেকশন হয়ে গেছিলো, যার ফলে কথা তো বলতে পারছিলাম না। তবে এখন অনেকটা ঠিক আছে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার গলাটা একটু আগে থেকে ভারী হয়ে গেছে আর একটু বসে রয়েছে। তো তোমাদেরও কি এমন মনে হচ্ছে? তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, কারণ আমার তো একটু আজব লাগছে এখনও। আর এরপর আমাদের মাসুদ রানা ভাই লিখেছে, যারা পাগল তারাই শুধু রোমান করে, রোমানের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, বাট তাদের পুশ করা হয় না। তো হ্যাঁ দেখো, এটা তো ঠিক যে রোমানের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, তারা অনেক পরিশ্রমী, আর তাদের রেসলিং স্কিল রোমানের থেকে অনেক ভালো, মাইক স্কিল রোমানের থেকে অনেক ভালো, আর তারা সেই লেভেলের স্টারও বটে। কিন্তু রোমান যারা করে তারা পাগল ভাই, এটা পুরোপুরি ঠিক নয়। কিছু টক্সিক ফ্যান রয়েছে, তারা ভাই পাগল নয়, তারা হচ্ছে পুরো আবাল, তাদেরকে আমি দু চোখে দেখতে পারি না। কিন্তু এমন কিছু রোমানের ফ্যান আছে যারা ভাই সত্যিকারের ভালো ফ্যান, মানে সত্যিকারের রোমানের ফ্যান। এরা রোমানকে সাপোর্ট করার পাশাপাশি রেসলিংকেও সাপোর্ট করে, এরা বাস্তবটা বুঝতে শেখে। আমার অনেকজনকে এমন চিনি, অনেকেই আছে রোমানের ফ্যান, আর আমার কমেন্ট বক্সে রেগুলার কমেন্ট করে। প্রত্যেকজনের নাম তো আমার মনে নেই, তবে দুজনের নাম আমার মনে আছে, কারণ এই দুজন আমাকে মাঝে মাঝেই মেসেঞ্জারে মেসেজ করে। একজন হচ্ছে রূপক, এই ভিডিওতে কিছুক্ষণ আগে আমি তার কমেন্টও পিক করেছিলাম। তার কমেন্ট ছিল যে আমাদের করিডোরসের টাইটেলটা কেমন লাগছে, ইনি হচ্ছে সেই ব্যক্তি। আরেকজন রয়েছে, সেই ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আবু হোসেন। তো এই দুজনের নাম আমার মনে আছে, এছাড়া আরও অনেকে রয়েছে, কিন্তু তাদের নাম ভাই আমার মনে নেই, কারণ ভাই মেসেঞ্জারে মেসেজ করে না, তো আমি নাম কি করে মনে রাখবো। তো যাদের সাথে মাঝে মাঝে কথা হয় তাদের নামই মনে আছে। তো এই দুজন হচ্ছে, মানে এই দুজন বলতে পারো একদম পারফেক্ট রোমান রেন্সের ফ্যান। এরা রোমান রেন্সের ডাইহার্ড ফ্যানও বটে, আর এরা রেসলিংয়েরও অনেক বড় ফ্যান। এরা বাস্তবটাকে বোঝে, আর এরা সব কিছুকে অ্যাকসেপ্ট করতে জানে, সত্যিটাকে সত্যি বলতে জানে, মিথ্যেটাকে মিথ্যে বলতে জানে। তো এরাই হচ্ছে আমার মতে সবথেকে, মানে বলতে পারো যে রোমানের 95% টক্সিক ফ্যানদের বাদ দিয়ে যে 5% ফ্যান রয়েছে, এরা হচ্ছে তাদের মধ্যে। আর বাকি যারা রয়েছে, তুমি তাদের ব্যাপারে একদম ঠিক বলেছো, তারা হচ্ছে পাগল। আর আমি তো বলবো আবাল, পাগল, ছাগল, যত আলতু ফালতু জিনিস আছে সব হচ্ছে তারা। এর থেকে খারাপ শব্দ আমি আর না হয় ইউজ নাই বা করলাম। আর আমি ভালো মতো বুঝতে পারছি যে আমার এই ভিডিওটার কমেন্ট বক্সে রোমানের টক্সিক ফ্যানরা ভালো মতো হামলা করতে চলেছে। আর আজকের ভিডিও লাস্ট কমেন্ট হচ্ছে ইমামুল ভাই করেছে, এইটা হচ্ছে যে এই বছরের এখনো পর্যন্ত সেরা ভিডিও ভাই, এটা অনেক সুন্দর ভিডিও। এটা এই ভিডিওটার জন্য তুমি অনেক কষ্ট করেছো, সেই জন্য তুমি অন্তত একটা ধন্যবাদ ডিজার্ভ করো। থ্যাংক ইউ সো মাচ। তো এটা রয়্যাল রাম্বলের প্রেডিকশন ভিডিওতে কমেন্ট এসছে। আর ভাই একটা কথা বলবো, যে এটা আমি নিজের বড়াই করার জন্য বলছি না, শুধুমাত্র এটা আমি এই জন্য বলছি, আমি একটা কথা বলতে চাই যে তোমাদের এই কমেন্টগুলো দেখেই আমার সত্যিকারে খুব ভালো লাগে, মানে অনেক বেশি মোটিভেটেড ফিল করি। আর এই কমেন্টগুলো দেখার জন্যই তো আমি ভিডিও বানাই। 10টা ফালতু কমেন্ট দেখার পর একটা এরকম কমেন্ট দেখলে মনটা প্রায় ভরে যায়, আর ওইসব ফালতু কমেন্টের কথা তখন আর মাথাতেও আসে না। আর হ্যাঁ, ভিডিও লাস্টে আরেকটা কথা বলবো, এই কথাটা আমি খুব একটা কাউকে বলি না। তো ব্যাপারটা হচ্ছে যেটা আমার রিলেটেডই। তো বাস্তবে আমি খুবই ইন্ট্রোভার্ট একজন ছেলে, তো খুব একটা কারোর সাথে মিশি না, বাড়িতেও তেমন কারোর সাথে কথা হয় না। আমি খালি স্কুলে গেছি, কলেজে গেছি, বন্ধুবান্ধব তো আমার তেমন কেউ নেই। আর শুধুমাত্র এই একটা জিনিস আছে যেটা করে আমি খুবই আনন্দ পাই, সেটা হচ্ছে এই ভিডিও বানিয়ে। এই ভিডিওতে আমি এত কথা বলছি, তোমাদের ভালো ভালো কমেন্ট দেখতে পাচ্ছি, তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করছি, এতেই আমি খুব খুশি। বাস্তবে কারোর সাথে তো কথা বলার সুযোগ হয় না, আর কথা বলতেও পারি না, ইন্ট্রোভার্ট মানুষ যে বটে। তো এইটাই হচ্ছে আমার কাছে সুখের একটু ঠিকানা। তো আমার এটা করে খুবই ভালো লাগে। আর অনেকে বলে যে আমি ভিডিওতে একটু বেশি কথা বলে ফেলি, তো দেখো ভাই, কথা বলার সুযোগ তো পাই না, কথা বলার কেউ নেই, তাই ভিডিওতে মাঝে মাঝে একটু বেশি কথা বলে ফেলি। তো একটু অ্যাডজাস্ট করে নিও, আর কী বা করবে। তোমরা এক কথায় বলতে পারো যে ইউটিউব চ্যানেলটাই আমার একাকিত্ব দূর করার একমাত্র সম্বল, এইটা নিয়ে আমি বিজি থাকি। তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, রোমানের ফ্যানদের রিপ্লাই দিতে গিয়ে ভাই আমার যে ভিডিওটা 15 মিনিটের মধ্যে হয়ে যেত, সেটা এখন 24 মিনিট টানতে হয়েছে। তো কী আর করা যাবে, অনেকের তো আবার লম্বা ভিডিও পছন্দ নয়। তবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে তো অবশ্যই জানিও, আমার রিপ্লাইগুলো কেমন লাগলো। তোমরা আমাকে এরকম আরও অনেক কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকটার কমেন্টের রিপ্লাই
রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবথেকে বড় কথা হচ্ছে যে তোমাদের আমার ফেস ক্যারেক্টার কেমন লাগলো আর হিল ক্যারেক্টার কেমন লাগলো এটা অবশ্যই বলো, আর তোমাদের মতো আমার কোন ক্যারেক্টারটাকে ইউজ করা উচিত বলে মনে হয়। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আমার তো খুবই ভালো লেগেছে আর আমি এনজয় করেছি। তো চলো, আর ভিডিওটাকে লম্বা করার দরকার নেই, তো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও। তো পরের ভিডিওতেই দেখা হচ্ছে, চলো বন্ধুরা, গুড বাই।